চরম অন্ধকার এবং আমাদের সাথে বরাবরের মতো কিন্তু আর্মস গার্ড রয়েছে। সবাই আসতেছে না তো। কত দূর এভাবে হাঁটতে হয় আল্লাহ জানে। খুবই ভয়ঙ্কর একটা রাস্তা, দুই পাশে বন। আসলে সবসময় একটা রিস্কের মধ্যে থাকতে হয়, কারণ কোন জায়গা থেকে বাঘ চলে আসে। আসলে বন তো। মূলত আমরা সূর্যোদয়টা দেখব, কিন্তু কোথায় গিয়ে দেখব সেটা আর একটু পরেই জানাই। এই জায়গাটায় অনেক সাপ রয়েছে। ঘাসে কেউ পাড়া দিব না, ঘাসের মধ্যে সাপ থাকতে পারে। অলরেডি ঘন জঙ্গলে প্রবেশ করেছি এবং এখানে পথটা খুবই সরু। আসলে এই জায়গাটা খুবই গা ছমছমে একটা পরিবেশ। আমাদের পাশেই গানম্যান, একসাথে হাঁটছি আমরা। তারপরও ভয় লাগছে, কারণ উনি তো একা, আমরা তো এখানে 80-90 জন লোক। এখন উনি একা কত জায়গায় যাবে? সুন্দরবন বা বন মানে হচ্ছে প্রকৃতি, আর এই প্রকৃতির মাঝে সবসময় আপনারা নীরব থাকবেন, কারণ যতটা নীরবতা বজায় রাখবেন তত প্রকৃতির কাছে আপনারা যেতে পারবেন। বাইরে কিন্তু আলো ফুটেছে, কিন্তু এই জায়গাটা এখনো অন্ধকার। এখানে কিন্তু মিনি বাঘ চলে এসেছে, ছোট বাঘ। আসলে এই জীবনে কোনদিন যা দেখি নেই, তাই দেখলাম। এটা একটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত। সাধারণত হরিণ বানরে তো দেখা যাবেই, অন্য আর কিছু দেখা যায় কিনা খেয়াল করতে হবে। না, বাঘ সব জায়গায় আছে, কিন্তু বাঘের তো চরিত্র লুকায় থাকে। লুকায় লুকায় হঠাৎ করে যারা শিকার করে। আসো আমার সাথে আসো, কলা আছে, কলা দিব দিব। এবং এই যে ঘন জঙ্গল কিন্তু এর ভিতরে শুরু হয়েছে। মূলত সুন্দরবনে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই শ্বাসমূল। যদি হুট করে বাঘ চলে আসে, আপনি কিন্তু বাঘের গতিতে দৌড়ানো তো দূরে থাক, হাঁটতেও পারবেন না ঠিকভাবে এই শ্বাসমূলের কারণে। এই কারণেই এই বনটি শঙ্কার একটি জায়গা। আজকে আমরা সুন্দরবনের এমন একটা রোমাঞ্চকর জায়গায় যাব, যেখানে গেলে বাঘের ভয় আপনাদেরকে একেবারে জেঁকে বসবে। সুন্দরবনে ঠিক কোন জায়গায় এর অবস্থান এবং কিভাবে যেতে হয় তা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, যার যার কাপ দিয়ে চা নিতে হচ্ছে আমাদের। আমরা এখন সরাসরি বোটে উঠে যাব। সবাই অন্ধকারের মধ্যেই এখন বোটে উঠছে চায়ের কাপ নিয়ে নিয়ে। এখন নৌকায় করে চোরাই পথে মালয়েশিয়া যাচ্ছি। এখানে দু একজন ধরা খাওয়ার শঙ্কায় শঙ্কিত। প্রচণ্ড অন্ধকার, কারণ এখনো কোনো ধরনের কোনো আলোর আলামত নেই। আজকে একেবারে ভোর রাতে আমরা আসলে যাচ্ছিটা কোথায়? আপনাদের কাছে এটা একটা প্রশ্ন। গতদিন খুলনা থেকে যাত্রা শুরু করে আমরা সারা দিন ভ্রমণ করে চলে এসেছিলাম সুন্দরবনের কটকা পয়েন্টে, আর রাত্রিটা আমরা এখানেই নদীর ভেতরে কাটিয়েছিলাম। আর যথারীতি ফজরের নামাজের আগেই আমরা রওনা হয়ে গেলাম একটা বিরল দৃশ্য উপভোগ করার জন্য। বলতে গেলে অনেকটা ভয়াল পথে আমরা এখন যাত্রা করছি, তাও আবার নদীর ভেতর দিয়ে। এই নদীতেই রয়েছে অসংখ্য কুমির। ভুলবশত কোনোভাবে নদীতে পড়ে গেলে কিন্তু ভীষণ বিপত্তি। তার ভেতরেও কোনো কিছুর পরোয়া না করেই আমরা এখন ছুটে চলছি সেই বিখ্যাত ঘাটের উদ্দেশ্যে। এটা হচ্ছে যেটি ঘাট এখন ভাটার সময়, যার কারণে খুব ভেজাল। চাঁদনি রাত, আমরা এই গভীর অন্ধকারের মধ্যেই এখন বনের মাঝে হেঁটে যাব। রিয়েল রোমহর্ষক একটা ব্যাপার স্যাপার, অনেকটা ভুতুরে পরিবেশ। ভাটার কারণে পানি অনেকটা নিচে নেমে গিয়েছে, যার কারণে যেটি ঘাটটা উঁচু হয়ে গিয়েছে। এখন এখানে উঠতে খুবই ভেজাল হচ্ছে, এক একজনকে টেনে টেনে উপরে উঠাচ্ছে। অবশেষে আমরা চলে আসছি। এখান দিয়ে ওঠা আসলে খুবই ভেজাল। অনেকেই উঠছে। অনেক কষ্টের বিনিময়ে আমরা কিন্তু ঘাটে চলে এসেছি। সামনে আমরা কোথায় যাই সেটা একটা চিন্তার বিষয়, তবে ব্যাপারটা বেশিক্ষণ সিক্রেট রাখবো না। চরম অন্ধকার এবং আমাদের সাথে বরাবরের মতো কিন্তু আর্মস গার্ড রয়েছে। সবাই আসতেছে না তো। ভোরবেলার সূর্য উকিঝুঁকি মারার চেষ্টা করছে, আর এখানে প্রচুর কুয়াশা জমেছে। যদি এটা খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় অতটা ভালো আসতেছে না, কারণ প্রচণ্ড অন্ধকার। আমরা এখন একটা ফাঁকা জায়গার মধ্যে নিরাপদ জায়গায় দাঁড়াচ্ছি। সাথে আমাদের মামা আছে একটা বন্দুক নিয়ে। আর এটা হচ্ছে জামতলা টাওয়ার। ভোরের আবছা আলোতে এটার দৃশ্য বড়ই মনোরম লাগছে। অনেকে লাইট মেরে দেখছে। পিছনে একটা চমৎকার চন্দ্র রয়েছে। আমাদের সাথে ফরেস্ট গার্ডের একজন কর্মকর্তা রয়েছে, উনি বন্দুক নিয়ে যে কোনো ধরনের বিপদ আপদ মোকাবেলা করার জন্য আছে। আলহামদুলিল্লাহ। অস্থির কুয়াশা জমেছে মাঠে, এবং দূরে সূর্যের লাল আভা দুটো মিলে একটা নৈসর্গিক স্বর্গীয় দৃশ্যের অবতারণা ঘটিয়েছে। আর তার মাঝে দিয়ে আমরা এখন ভয়ঙ্কর পথে হেঁটে যাচ্ছি।
কত দূর এভাবে হাঁটতে হয় আল্লাহ জানে। খুবই ভয়ঙ্কর একটা রাস্তা, দুই পাশে বন, তার মাঝে আমরা হাঁটছি। আসলে সবসময় একটা রিস্কের মধ্যে থাকতে হয়, কারণ কোন জায়গা থেকে বাঘ চলে আসে। আসলে বন তো, আর প্রাণীর তো কোনো আসলে মনুষ্যত্ব নাই, ও তো আর মানবতা এগুলো কিছু বোঝে না। কখন সে পড়বে এবং কখন কি করে বসবে সেটা বলা যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা অন্ধকার, জন্য একটা গা ছমছমে পরিবেশ সবসময় বজায় রয়েছে। এখানে সবাই এক লাইনে যাচ্ছে, আমাদের ট্যুরিস্ট টিমের যত লোক আছে সবাই একসাথে যাচ্ছি। মূলত আমরা সূর্যোদয়টা দেখব, কিন্তু কোথায় গিয়ে দেখব সেটা আর একটু পরেই জানাই। আসলে বনের ভেতর দিয়ে এখানে বিশাল একটা খোলা মাঠ, দুই পাশে বনগুলো, একটু ফাঁকা এই জায়গাটায়, কিন্তু আপনারা যতই ভেতরে যাবেন ততই কিন্তু আস্তে আস্তে ঘন জঙ্গল হয়ে যাবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই জায়গার নাম কিন্তু টাইগার পয়েন্ট। সুন্দরবনের অনেকগুলো জায়গাকে টাইগার পয়েন্ট বলা হয়, তবে তার ভেতরে এটা সবচেয়ে বিখ্যাত টাইগার পয়েন্ট। আসলে এই জায়গায় দলছুট হয়ে গেলে একটা সমস্যা, হুট করে এখানে কোনো প্রাণী আক্রমণ করতে পারে। বিশেষ করে এই জায়গাটায় ভয় একটাই, বাঘ, এর বাইরে অন্য কিছু নেই। সকালে সূর্য এখনো ওঠেনি, ফজরের টাইম হয়ে গিয়েছে, সবাই আলো জ্বালিয়ে জ্বালিয়ে পথ চলছে। এই জায়গাটা বালিকাময়, দূরে দু একটা গাছ রয়েছে, তার মাঝ দিয়ে সূর্যের লাল আভা এখন অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা হেঁটে চলছি, আর সকালের শিশিরগুলো আমাদের পায়ে এসে লাগছে। এখানে চমৎকার শিশির জমেছে ঘাসের উপরে। আগে চোখ দেবেন, তারপর পা ফেলাবেন, আর গানম্যান সামনে থাকবে। কাকা আগে যাচ্ছে, আমরা তার পেছনে পেছনে যাচ্ছি। মূলত এই জায়গাটায় অনেক সাপ রয়েছে, সবগুলোই অজগর সাপ, অন্য ধরনের কোনো সাপ না, কিন্তু তারপরে সাপ তো সাপই। মোটামুটি একত্রিত হয়ে হাঁটার চেষ্টা করছে। আর এই বড় মাঠটা পার হওয়ার পরে সামনে কিন্তু আসলে সরু বন শুরু হয়ে যাবে, আর ওই জায়গায় প্রচুর সাপ রয়েছে। তবে ভয়ঙ্কর সাপ নয়, অজগর সাপ, ওটারও ভয় রয়েছে, কিন্তু গাছ আর সাপ একই রকম দেখা যায়। সূর্যের আলো অলমোস্ট ফুটেছে, এইমাত্র আমাদের চেহারা কিছুটা দেখা যাচ্ছে, এতক্ষণ কিছুই দেখা যায় না, ফুটফুটে অন্ধকার। আসলে সামনে কোথায় সাপ আছে তার কোনো গ্যারান্টি নেই। ওই ঘাসে কেউ পাড়া দিব না, ঘাসের মধ্যে সাপ থাকতে পারে। ওই যে সামনে একটা সাপ নাকি ভাই, ওটা কি সাপ? ও না সরি, এটা একটা লাঠি। আমি ভাবছিলাম যে একটা সাপ। ওদিকে যেও না, হাঁপ আছে, হাঁপ। এখানে চারপাশে ঘন ঝোপঝাড়, এই ঝোপের আড়ালে বিভিন্ন টাইপের প্রাণী থাকতে পারে। বেসিক্যালি লোকালয় কিন্তু দিনের বেলায় সরগরম হয়, আর বন কিন্তু রাতের বেলায়। বেশিরভাগ প্রাণী হচ্ছে নিশাচর, এই কারণে রাত ওদের জন্য স্বর্গস্থান। ওরা সবাই অ্যাক্টিভ থাকে এবং বিভিন্ন ধরনের অকারেন্স যাই কিছু বনে ঘটে তার অধিকাংশই রাতে, যার কারণে রাতের বেলায় বনে চলাফেরা করা একদম নিষিদ্ধ। আর ভোর রাত্রেও কিন্তু অলরেডি ঘন জঙ্গলে প্রবেশ করেছি এবং এখানে পথটা খুবই সরু, দুই পাশে জঙ্গল। আসলে এই জায়গাটা খুবই গা ছমছমে একটা পরিবেশ। আমাদের পাশেই গানম্যান, একসাথে হাঁটছি আমরা, তারপরও ভয় লাগছে, কারণ উনি তো একা, আমরা তো এখানে অলমোস্ট প্রায় 80-90 জন লোক। এখন উনি একা কত জায়গায় যাবে? আমরা আসলে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। আমরা জামতলা সি বিচে যাচ্ছি। এতক্ষণ ব্যাপারটা গোপন করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা আজকে জামতলা সি বিচ যাচ্ছি, ওখানে আমরা সূর্য উদয় দেখব, আর দেখি আসলে কতটুকু দেখা যায়। তবে সি বিচে গিয়ে সূর্য উদয় দেখার চেষ্টা আমরা অনেকবারই করছি, কিন্তু সূর্য দেখা যায় আসলে একটু উপর থেকেই ওঠে। দশে মিলে করি কাজ, হারি জিতি নেহি লাজ। আমরা আসলে অনেকে আসি দেখে এখন ভয় লাগছে না, কিন্তু একজন দুজন থাকলে আসলে কি হতো ব্যাপারটা তো বুঝতেই পারছেন। সূর্যের আলো এখন কিন্তু অনেকটাই ফুটেছে, যদিও পুরোপুরি সূর্য ওঠেনি, কিন্তু আমরা এখন একজন আরেকজনকে দেখতে পাচ্ছি। আমরা যখন এসেছিলাম তখন আসলে কুটকুটে অন্ধকার ছিল, তখন কাউকেই দেখা যাচ্ছিল না, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে কোথায় বাঘ আছে কোথায় সিংহ আছে কিছুই বোঝা যাচ্ছিল না। যদিও এখানে সিংহ নেই, তবে বাঘ কিন্তু আছে। অবশেষে আমরা বনের আলো ছায়া পরিবেশটা দেখতে পাচ্ছি, আর এখানে জায়গায় জায়গায় কিন্তু গাছ পড়ে রয়েছে, এগুলো কিন্তু কেউই কাটে নাই, এগুলো সব প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে। মূলত আমাদের এই সুন্দরবন কিন্তু আমাদের বর্ডার গার্ড হিসাবে কাজ করে।
যেভাবে বর্ডার গার্ড হিসাবে বিজিবি কাজ করে, একইভাবে এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক বর্ডার গার্ড। বড় বড় ঘূর্ণিঝড়ের হাত থেকে এই কিন্তু সবসময় আমাদেরকে রক্ষা করে, যেন মায়ের মতো আঁকড়ে ধরে সবসময় আমাদেরকে রক্ষা করে আসছে যুগের পর যুগ এই আমাদের প্রিয় সুন্দরবন। বাইরে কিন্তু আলো ফুটেছে, কিন্তু এই জায়গাটা এখনো অন্ধকার। সুন্দরবন বা বন মানে হচ্ছে প্রকৃতি, আর এই প্রকৃতির মাঝে সবসময় আপনারা নীরব থাকবেন, কারণ যতটা নীরবতা বজায় রাখবেন তত প্রকৃতির কাছে আপনারা যেতে পারবেন। সুমিষ্ট সুর শুনতে পাবেন, বিভিন্ন পাখি, বিভিন্ন প্রাণী, তাদের প্রাকৃতিক ডাকগুলো আপনারা তখনই শুনতে পারবেন যখন আপনারা নীরব থাকবেন। কিন্তু যেটা হয় আর কি, একসাথে অনেক মানুষ আসলে ক্রাউডেড হয়ে যায়, তখন প্রকৃতিও বিরক্ত হয়, এর প্রাণীগুলোও বিরক্ত হয়, তাই এর কাছে আর পৌঁছানো যায় না। এখানে গাছ হেলে রয়েছে এবং এই জায়গাগুলো সবই গা ছমছমে একটা পরিবেশ তৈরি করেছে। অবশেষে বনের গা ছমছমে পরিবেশ অতিক্রম করে আমরা প্রায় সি বিচের কাছাকাছি চলে এসেছি। আসলে আমি ভেবেছিলাম এই জায়গাটা অনেক দূরে হবে, কিন্তু আসলে খুব বেশি একটা দূরে নয়। আর নিচে দেখেন এখানে প্রাকৃতিকভাবে অনেক গাছপালা পড়ে রয়েছে, আর অনেক ম্যানগ্রোভ গাছও রয়েছে এখানে। এগুলো প্রাকৃতিকভাবেই যুগের পর যুগ এইসব জায়গায় সলিল সমাধি হয়ে যায়। এই বিশাল গাছটা এখন পড়ে রয়েছে, এটাও ঝড়ের কারণে মূল উৎপাটিত হয়ে এখানে পড়ে রয়েছে। তার পাশাপাশি এই যে দেখেন, এগুলো কিন্তু বছরের পর বছর পুরনো হওয়ার কারণে আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো ভালো ভালো। থ্যাংক ইউ, সূর্য উঠবে, সূর্য থ্যাংক ইউ। খেয়াল করেন দেখেন। অবশেষে আমরা জামতলী সি বিচ চলে এসেছি। আমার সামনে হচ্ছে সেই সুবিশাল সমুদ্র, আর এখানে আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখব, সেটা হচ্ছে সূর্যোদয়। প্রচুর দর্শনার্থী এসেছে বিভিন্ন গ্রুপে, এবং সবারই একটা টার্গেট থাকে সকালবেলা এসে সূর্যোদয় দেখা। এটাই হচ্ছে এই বিচের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত বৈশিষ্ট্য। এখানে আপনারা শ্বাসমূল দেখতে পাবেন, যেখানে গাছগুলো দেখেন প্রতিটা গাছই কিন্তু শ্বাসমূল ভেতর থেকে উঠে এসেছে, শিকড়গুলো কিন্তু খুলে খুলে এসেছে। মূলত প্রকৃতির এই নিষ্ঠুরতার হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এই গাছগুলো প্রাকৃতিকভাবেই শ্বাসমূল তৈরি করেছে। আসলে প্রকৃতি বলতে আমি বোঝাচ্ছি এখানকার পানি, সমুদ্র, নোনা জল, এগুলোর কারণে আপনি গাছগুলো কম্পেনসাইট করে কিন্তু শ্বাসমূল তৈরি করে নিয়েছে। আর এগুলো একদিনে তৈরি হয়নি, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এভাবেই প্রকৃতিতে চলে এসেছে। এবং প্রকৃতি যখন নিয়ম পরিবর্তন করে, প্রকৃতির অন্যান্য প্রাণীরাও নিয়ম পরিবর্তন করে। সূর্যোদয় দেখার জন্য এসেছি এবং সকালের সূর্য উঠি উঠি করছে। সূর্যিমামা উকি দিয়েছে। আমরা আসলে একদিকে সূর্য দেখতে পাচ্ছি আর আরেকদিকে চাঁদ দেখতে পাচ্ছি, এবং সবাই ভোরের এই সূর্য উদয় দেখার জন্য এখানে একত্রিত হয়েছে। নর্মালি আমরা কিন্তু এই কাক ডাকা ভোরে উঠি না, কিন্তু সূর্যোদয় দেখার প্রসঙ্গ যখন চলে আসে তখন কিন্তু আর কেউ বিছানায় শুয়ে থাকতে পারে না। এই জায়গায় মোটামুটি পেস্টের মতো কাদা, অর্ধেক এঁটেল মাটি আর অর্ধেক হচ্ছে বেলে মাটি, যার কারণে আমি পিছলে যাচ্ছি, এখানে দেখে শুনে পা ফেলতে হয়। অবশেষে বেলে মাটিতে চলে এসেছি, এই জায়গাটা সেফ। এখন এই জায়গাটায় ভাটা চলছে, জোয়ারের সময় পানি কিন্তু এই উপর পর্যন্ত উঠে যায়। যে গাছগুলো দেখেন এই পর্যন্ত ভিজা, মূলত জোয়ারের পানিতে এই পর্যন্ত ভিজে যায়। এই জায়গাটা আসলে খুব পিছলা, এই জন্য এখানে যখন আপনারা আসবেন তখন বালুকাময় জায়গায় আপনারা পা ফেলবেন, আদারওয়াইজ এঁটেল মাটিতে যদি আপনারা পা ফেলেন পিছলে পড়ে যেতে পারেন। আমার পেছনে সূর্য উঠে গিয়েছে আর সামনে কিন্তু চন্দ্র এখনো নিভু নিভু করছে, আর আমার সাথে কিন্তু মামা চির উজ্জ্বল, চির সবুজ, চির তরুণ, কখনো বুড়া হবে না। মানুষ এইসব জায়গায় আসলে কত টাইপের যে রোমান্টিক হয়ে যায়, শিশু সুলভ হয়ে যায়, তা আমার মামাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। উনি কিন্তু এখন বান্দর ঝোলা দিচ্ছে এই জায়গায়। মামা সাবধান। এখানে কিন্তু মিনি বাঘ চলে এসেছে, ছোট বাঘ। আসলে এই জীবনে কোনদিন যা দেখি নেই তাই দেখলাম, এটা একটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত এবং এত সুন্দর একটা পরিবেশ। এটা আসলে কেউ না দেখলে আসলে কেউ বুঝতে পারবে না যে আসলে এইখানে এত সুন্দর দৃশ্য দেখা যায় এবং
লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য দেখার জন্য আসে। আল্লাহর এই প্রাকৃতিক নিয়ম এবং একই সঙ্গে চাঁদ এবং সূর্যকে দেখা যায়, এটা একটা অকল্পনীয় এবং একটা বিশেষ জায়গা বটে। আপনারাও যদি পারেন সবাই এখানে এসে এই সৌন্দর্য উপভোগ করে যাবেন। প্রচুর মানুষ এই জামতলা বিচে এসেছে শুধুমাত্র সূর্যোদয় দেখার জন্য। জামতলা সিবিসি আইসি দেখা হয়েছে, এখন লঞ্চে যাব, লঞ্চেতে কটকা অফিস পারে নামবো, ওই পারে যাই আবার বেড়া টেড়ায় দেখে আবার তারপরে লঞ্চে উঠবো। ওই জায়গা সাধারণত হরিণ বানরে তো দেখা যাবেই, অন্য আর কিছু দেখা যায় কিনা খেয়াল করতে হবে। হরিণ তো সুন্দরবনে সব জায়গায় আছে, এই জায়গাও আছে, তা অনেক লোক তাই হয়তো আসতেছে না, ধারে কাছে দূরে দূরে লুকায় আছে। না বাঘ সব জায়গায় আছে, কিন্তু বাঘের তো চরিত্র লুকায় থাকে, লুকায় লুকায় হঠাৎ করে যারা শিকার করে, হরিণ হোক বানর হোক যাই হোক তখন করে, বাকি টাইমেও লুকায়েই বেশিরভাগ থাকতে পছন্দ করে। এখানে একটা মোটামুটি বাজারের মতো হয়ে গিয়েছে, এই কারণে আমরা এখন বাজার ত্যাগ করছি। অবশেষে সূর্যোদয় দেখা শেষ, আমরা এখন আবার হরিণ দেখতে যাব, সেটা আবার জামতলা বিচের অন্য সাইডে পড়েছে। চলুন দেখি দুই একটা হরিণ আমাদেরকে দেখা দেয় কিনা। যখন এসেছিলাম তখন এই জায়গাটা কুটকুটে আধার ছিল, এখন আলো ফুটেছে, এখন এখানে দৃশ্যপটই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর মানুষজনও প্রচুর পরিমাণে চলে এসেছে। তখন অন্ধকারে মনে হচ্ছিল যেন আমরা একারাই এসেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি না অনেকেই এসেছে। অবশেষে আমরা আবার দলের সাথে একত্রিত হলাম এবং আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের কাকা। এই বনের মধ্যে একটু সিকিউরিটি মেনটেন করে হাঁটাটাই ভালো। আপনারা সবসময় একটা দলে থাকবেন, আলাদা হাঁটার চেষ্টা করবেন না। দলছুট হয়ে গেলে একটা সমস্যা, যত বিপত্তি ঘটে ওই একা হতে গিয়েই। এখানে আসলে আপনারা অনেক জাম গাছ দেখতে পাবেন। মূলত এই গাছগুলোর জন্যই এই জায়গাটার নাম হচ্ছে জামতলা বিচ। এখানে প্রচুর জাম গাছ রয়েছে এবং জামের মৌসুমে অর্থাৎ সেই গ্রীষ্মকালে আসলে আপনারা কিন্তু মিষ্টি মধুর জাম খেতে পারবেন। এখানে অনেক গ্রুপ এসেছে এবং প্রতিটা জাহাজের জন্যই আলাদা আলাদা গানম্যান রয়েছে এবং প্রতিটা জাহাজের লোকদেরকে অ্যাকোমোডেট করার জন্য আবার একজন গাইড রয়েছে। উনি কিন্তু সবসময় একত্রিত রাখার চেষ্টা করে, কারণ আলাদা হয়ে গেলেই বিপদ। একজন দুজন যদি ছুটে যায়, ওই একজনকে ছাড়া কখনই এখান থেকে ট্রলার যাবে না, এই কারণেই সমস্যাটা হয় আর কি। অবশেষে আমরা জামতলা বীচ দেখেছি, কিন্তু আমাদের মোটুর মন খুবই খারাপ, কারণ সে একটা জামও খেতে পারে নাই, কারণ গাছে কোনো জাম নাই। হ্যাঁ, এবং সে অবশ্য তার ফ্রেন্ড যারা আছে এখানে, যে মিষ্টি মধুর যে বানরগুলো আছে তাদের সাথে অনেক কমিউনিকেট করেছিল যদি একটা জাম যেন তার জন্য রাখে, কিন্তু শেষ পর্যন্ত আসার পরে তার কানের এই পাশে যেন কি হয়েছে আসলে আমরা ঠিক বুঝতে পারতেছি না বানরে কি করছে ঘটনা। ভোররাতে আমরা এই জায়গাগুলোই কিন্তু পার হয়েছি, কিন্তু তখন অন্ধকারের কারণে খুব ভালোভাবে দেখতে পাইনি। এখন এসে এই জায়গাগুলো দেখে আমাদের চোখ রীতিমতো ছানাবড়া হয়ে গেল, কারণ এখানে বিশাল বড় মাঠ। মূলত এই মাঠে প্রচুর হরিণ দৌড়াদৌড়ি করে যখন কোনো জনমানুষ থাকে না। মাঝে মাঝে তো অনেক বাঘও এই হরিণ শিকারের উদ্দেশ্যে এই মাঠ দিয়েই দৌড়াদৌড়ি করে, আর এই কারণেই এই জায়গাটিকে টাইগার পয়েন্ট বলা হয়। এক কথায় বলতে গেলে একটা ভয়ঙ্কর রোমহর্ষক জায়গা আমরা তখন পার হয়েছিলাম। যদিও দিনের বেলায় অনেক মানুষের মাঝে বাঘ কিন্তু সচরাচর আসবে না, তাই বর্তমানে আমরা অনেকটা নিরাপদ। এই জায়গাটাই আমরা একেবারে ভোররাতে এসেছিলাম, তখন অন্ধকার ছিল এবং এই জায়গাতে কুয়াশা জমেছিল, আর এখন সূর্যের আলো ফুটেছে, মিষ্টি মধুর আভা চারপাশে ছড়িয়ে পড়েছে। এখন কিন্তু এই বিশাল খোলা জায়গাটা চমৎকারভাবে দেখা যাচ্ছে, আর এখানে কোথাও তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, কোথাও মাঝখানে একটি গাছ দাঁড়িয়ে, সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু আসলেই খুব চমৎকার। নেচারের এত রূপ একসাথে কিন্তু কখনোই সব জায়গায় গেলে দেখা যায় না, তবে সুন্দরবন আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন একসাথে নেচারের এত বৈচিত্র্যতা। এখানে একটা বানর আছে এবং সবাই ফটো সেশন করতেছে বানরের। হ্যালো, সালাম আলাইকুম, ভালো আছো? ও আসেন আসেন। এবং সে আমাকে দেখে ভয় পেয়েছে। কি নাম তোমার? বলো। আচ্ছা ভালো, আসো আমার সাথে আসো, কলা আছে, কলা দিব দিব, চলো।
মনে হচ্ছে কথা বলতেছে। ওরে বাবা, দেখেন মানুষের মতো সাউন্ড করছে। সে মানুষের সাথে সখ্যতা তৈরি করার চেষ্টা করছে এবং একেবারে ছোট বাচ্চাদের মতো করতেছে। এই যে দেখেন এখানে কিন্তু চমৎকার শ্বাসমূল রয়েছে এবং এই যে ঘন জঙ্গল কিন্তু এর ভিতরে শুরু হয়েছে বেসিক্যালি, একটু গা ছমছমে পরিবেশ। এবং এখানে দেখেন নিচে কিন্তু প্রচুর শ্বাসমূল রয়েছে এবং যত আপনারা সামনে যাবেন তত কিন্তু এই শ্বাসমূল আকারে বড় হবে এবং চলাফেরা খুবই কষ্ট হয়। মূলত সুন্দরবনে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই শ্বাসমূল। যদি হুট করে বাঘ চলে আসে, আপনি কিন্তু বাঘের গতিতে দৌড়ানো তো দূরে থাক, হাঁটতেও পারবেন না ঠিকভাবে এই শ্বাসমূলের কারণে। এই কারণেই এই বনটি শঙ্কার একটি জায়গা। বন দেখে আবার আমরা বের হয়ে এসেছি। কিছু কিছু জায়গায় আপনারা বালুকাময় প্রান্তর দেখতে পাবেন, আবার কিছু জায়গায় রয়েছে শক্ত এঁটেল মাটি। বাংলাদেশের অন্যান্য বিচের সাথে এটাই হচ্ছে এখানকার পার্থক্য। সুন্দরবনের পাশে হওয়ার কারণে কোথাও কোথাও এখানে এঁটেল মাটি আর কোথাও রয়েছে বেলে মাটি। একলা একটা বড়ই গাছ এখানে দাঁড়িয়ে আছে এবং এটি চমৎকারভাবে আকৃতি করা, যেন প্রাকৃতিকভাবে একটা বনসাই বড়ই গাছের। এটা কিন্তু কোনো মানুষের হাতে তৈরি নয়, প্রাকৃতিকভাবেই এভাবে রয়েছে এই গাছটি। সকালের শিশির জমে রয়েছে ঘাসের উপরে। এই জায়গাটা ঘাসের উপরে শিশির বিন্দু পড়ার পরে এমন লাগছে যেন একটা গল্ফ কোর্সের মাঠ। আমার পাশে অদ্ভুত বনগুল্ম জমে রয়েছে। সব কিছু মিলিয়ে এই পরিবেশটা অতীব চমৎকার এবং সামনে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। ওয়াচ টাওয়ারের ওঠার আসল উদ্দেশ্য হচ্ছে উপর থেকে কিন্তু সবসময় আলাদা ভিউ দেখা যায় আর নিচ থেকে আলাদা ভিউ। এখানেও জায়গায় জায়গায় বসার বেঞ্চ রয়েছে। আপনারা উপরে উঠতে উঠতে যখন হাঁপিয়ে যাবেন তখন এসব বেঞ্চে রেস্ট নিতে পারবেন। উপর থেকে বনের দৃশ্য খুবই মনোরম। ওয়াও, উপর থেকে আসলেই চমৎকার দৃশ্য। নিচ থেকে আমরা এটা বুঝতেই পারছিলাম না। নিচে গুল্মের উপরে সূর্যের আলো পড়ার কারণে স্বর্গীয় দৃশ্যের তৈরি হয়েছে। ওয়াচ টাওয়ারের এই প্রান্ত দিয়ে আপনারা বন দেখতে পাবেন। আর এই পাশ দিয়ে আপনারা লতা গুল্মের দৃশ্য দেখতে পাবেন। আর ওই যে দূরে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পুরনো ওয়াচ টাওয়ার। বর্তমানে ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন এই নতুন করে এই ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে। আমাদের ওয়াচ টাওয়ার দেখা শেষ। অবশেষে আমরা নিচে চলে এসেছি। এখান থেকে আবার সেই নৌকায় চড়তে হবে। এখান থেকে জামতলা সি বিচ মোটামুটি 3 কিলোমিটার। অন্ধকারে সকালবেলা যখন হেঁটেছি আসলে কত কিলোমিটার গিয়েছি বুঝতে পারিনি। আর এগুলো হচ্ছে সেই বিখ্যাত টাইগার ফার্ন। মূলত এই গুল্ম গাছগুলোর ভেতরেই বাঘ লুকিয়ে থাকে। এই কারণেই এগুলোর নামকরণ করা হয়েছে টাইগার ফার্ন। আর বলা যায় না, এখনো হয়তোবা কোনো জায়গায় লুকিয়ে আমাদেরকে দেখে চলেছে একটা ভয়ঙ্কর বাঘ। এখনো অনেক টুরিস্ট আসছে, অনেক অবশ্য দেরি করে আসছে। এই সকালে সূর্যোদয় আর দেখা হয়নি। এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে পুরনো ওয়াচ টাওয়ার। সকালবেলা আসার সময় আমরা কিন্তু এটা দেখি নাই অন্ধকারের কারণে, এখন দেখা যাচ্ছে। কিন্তু এটার অবস্থা খুবই বেহাল দশা, একদম ভেঙে চলে গিয়েছে এবং এখানে উপরে ওঠার কোনো জয়ই নেই। এবং সেই আদিও টেকনোলজিতে এটা তৈরি করা হয়েছিল কাঠ দিয়ে। জায়গায় জায়গায় সিঁড়িগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এই কারণেই এই ওয়াচ টাওয়ারটা বাদ দিয়ে এখন এই নতুন ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছে ওই দূরে। অবশেষে আমরা ফরেস্ট এলাকার মেইন জায়গায় চলে এসেছি। এখানে কিন্তু চমৎকার রাস্তা বাধাই করা রয়েছে, আর ওইদিকে গেলে কিন্তু আপনারা এই বাধাই করা রাস্তা আর পাবেন না। বন্ধুরা, ফরেস্ট অফিসের এই জায়গায় ওয়াশরুম রয়েছে, মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে এই জায়গায় অনেক টুরিস্ট আসে, এই জন্য এই চমৎকার ব্যবস্থাপনা। দেখতে দেখতে আমরা কিন্তু আবার ঘাটে চলে এসেছি, কিন্তু আমাদের ট্যুরিস্ট গ্রুপ কিন্তু সবাই এখনও আসেনি। আর এখানে কিন্তু আবারও সেই বরাবরের মতো বানর রয়েছে এবং সবাই বাঁদরের ছবি তুলছে। বাদর মামা কিন্তু নিচে চলে এসেছে, সূর্যের আলোতে সে নিচে নামছে। সে মূলত একটা আপেল নেওয়ার জন্য আসছে।
এবং সে আপেলটা নিয়েছে। আর এখানে এসে আবার সেই লাইন, কারণ অনেকগুলো ট্রলার একসাথে এসেছে এবং সব ট্রলারই আলাদা আলাদা যাত্রী রয়েছে। সবাইকে একত্র করা, সব কিছু মিলিয়ে এখানের কাজগুলো আসলেই খুব ঝামেলা, কারণ ক্রাউড গ্যাদারিং মেনটেন করাটা খুবই ঝামেলার একটা কাজ এবং এখানে প্রচুর লোক জড়ো হয়ে আছে। এখানে সমস্ত ট্রলারগুলো রাখা রয়েছে এবং প্রতিটি ট্রলার আলাদা আলাদা জাহাজের লোক বহন করছে। মূলত এই জায়গাগুলো জোয়ারের সময় ভরে যায় পানিতে, তখন এই শ্বাসমূলগুলোই এই গাছগুলোর বেঁচে থাকার উৎস হয়ে দাঁড়ায়। নদীর পাশে আসলেই আপনারা শুধুমাত্র গোলপাতা দেখতে পাবেন, ভেতরের দিকে কিন্তু বড় বড় গাছ দেখতে পাবেন। আর একজনের নৌকাটাকে পাইরেট বানায় রাখছে, এই যে দেখেন মাছ যাচ্ছে। সুতরাং এই ছিল আমাদের জামতলা সি বিচ ভ্রমণ। ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সামনে হাজির হব কটকার বিখ্যাত সমস্ত হরিণ নিয়ে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।